আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ এবং মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় সিরিয়াল কিলিং, জঙ্গিবাদে আমাকে হত্যার চেষ্টা। গত 10 বছর জঙ্গিবাদের রাজনীতিতে এবং জুলাই গণহত্যার কুত্তাগুলোর আক্রান্ত আমাকে কমপক্ষে 100বার হত্যার চেষ্টা করা হয়েছে এবং আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি। এবং গত 2-3 সপ্তাহ আগে মোদী হাসিনা ভারতের যে বেরুবাড়ির সমতামায়ী খালেদা জিয়ার মৃত্যুর গুজবের পর এবং আমাকে শিয়ালকাঠ হত্যার ষড়যন্ত্রের পর গত 1 সপ্তাহে 7-8বার আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং আমি এখানে এগুলো তুলে ধরছি কারণ নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলা জয়ের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যে খালেদা জিয়ার মৃত্যুর গুজবের পরে তাকে বিদেশ পাঠিয়ে আমাকে হত্যা ষড়যন্ত্র করে এবং নির্বাচনের চিন্তা করে নুরাগুত্তাগুলো সরকার এবং সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের মদত দেওয়ার জন্য এবং বাংলাদেশে ভারতের সামরিক ঘাঁটি, বাংলাদেশে ভারতের সেনা সৈনিক এই সমস্ত নোংরা কাজ কর্মকরণ নোংরা রাজনীতি শুরু করছে এবং গত 10 বছর 2015 সাল থেকে এটা শুরু হয়েছে। তো প্রথম বিষয় হচ্ছে যে যখন আমি ঢাকাতে বাসায় ছিলাম 10 তারিখে, তখন বাড়িওয়ালা জঙ্গি গোটার লোক তারা ভারতে দালালি করে এবং টাকা খায়। মেন কথা হচ্ছে দাদা যে তার স্বার্থ বড়। তারা বাড়ির প্রধান গেটে গিয়ে তালা খুলে রেখেছে এবং আমি সজাগ ছিলাম, সতর্ক ছিলাম। আমি জানি যে বাড়িওয়ালা খারাপ। আমি রাত সতর্ক ছিলাম এবং রাত 2টা-3টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, রাত 4টা পর্যন্ত সজাগ ছিলাম। এবং 2টার সময় আমি দেখছি যে সাদা ধুতি পরা লোক কিন্তু বাড়িতে প্রবেশ করছে এবং তাদের পিছনে কিন্তু সিরিয়ালগুলো ঘাতক ছিল এবং আমার বাড়ির প্রধান আমার ঘরের ডোর তারা ভাঙতে পারেনি, কারণ আমি সতর্ক ছিলাম, সজাগ ছিলাম এবং তাদেরকে ফলো করছি, তারা চলে গেছে। এই ঘটনার পর কিন্তু আমি ইউটিউবে টিকটকে ভিডিও দিয়ে আমি ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসছি, গ্রামের বাড়ি চলে আসছি। গ্রামের বাড়ি হচ্ছে আরও বেশি খারাপ এবং এখানে নিজেদের বাড়ি হইলেও এটা গ্রামগঞ্জ এবং এখানে হচ্ছে কোয়াইট এবং এখানে কিন্তু আরও বেশি ঘাতকদের আনাগোনা লক্ষ্য করা যায়। কারণ ঢাকা থেকে চোরাকারবারি মোটর বাইক নিয়ে, চোরাকারবারি এরকম গাড়ি নিয়ে, তারপর ট্রাক নিয়ে চলে আসা যায় এবং এখানে কিন্তু অপকর্ম করা যায়। আমাদের গ্রামে প্রায় 100 সিরিয়াল কিলিং হত্যাকাণ্ড হয়েছে গত 10 বছরে জঙ্গিবাদের রাজনীতিতে। এবং গত 1 সপ্তাহ যাবৎ 12 তারিখ থেকে আমি এখানে আছি, আমার গ্রামের বাড়িতে আছি এবং গ্রামের বাড়িতে আমার বিরুদ্ধে কী কী ষড়যন্ত্র করা হয়েছে সেটা আমি তুলে ধরতেছি। এবং আমাকে হত্যা ষড়যন্ত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর যে বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর বাংলা পকেট জঙ্গিগোটা, কুকিচিন জঙ্গিগোটা, আমার সারাদিনবাসী ডাকসু, তারপর আমাদের হাসন বালচু জঙ্গিগোড়া, নবারণ, কুকিচিন, বর্ণমালা, আদর্শ বালিকা, এই কিছু জঙ্গিগোড়াগুলো জড়িত এবং তাদের মদত আছে। 12 তারিখে যেটা হচ্ছে সেটা হলো যে আমার যে মামা দেলুমা, সে বাংলা ব্লগারের লোক, তার বউ এসে আমাদের বাড়িতে তার বিবাহিত মেয়েকে নিয়ে এসে তার বিবাহিত মেয়েকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সেক্সুয়াল ফাঁদ পাতায়। কত নোংরা কাজ যে এরা করতে পারে, যে একটা বিবাহিত মেয়েকে নিয়ে এসে ঘরে প্রবেশ করে দিয়ে আমাকে সেক্সুয়াল ফাঁদ পেতে আমাকে হত্যা ষড়যন্ত্র করে। এটা 12 তারিখে। এবং ওদিন কিন্তু যে হুজুরদের মাধ্যমে, তারপর বাংলা পকেটে কুকিচিন লোকদের মাধ্যমে কিন্তু রাতের বেলা আমাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছে এবং আমি সজাগ ছিলাম, সতর্ক ছিলাম। তখন আমি আমাদের গ্রামের বাড়িতে বহুদিন পর আসছি এবং রাতে কিন্তু ঘরে প্রচুর লাইট মারা হয়েছে, করা হয়েছে। তারপর আমি ঘরে ছিলাম যে আমি যে ঘরে আসলে মারামারি করবো আর কি, আত্মরক্ষা তো করতে হবে। তারা ঘরে আসে না এবং বুঝতে পারছে যে আমি আছি। আমি ছাদে গেছি একবার, তারপর নিচে আসছি, তারা সাহস পায়নি। সাহস না পেয়ে এরা সকালবেলা ফজর নামাজের সময় মৃত্যুর গুজব ছড়াই দিছে যে মৃত্যুবরণ করছে। এই এলাকার একটা ছেলের নাম বলছে, কিন্তু পরের দিন দেখে যে ছেলে মারা যায়নি। তারপর আরও কয়েকজনের মৃত্যুর প্রচার করছে, গুজব প্রচার করছে, কেউ মারা যায়নি, কিন্তু তারা ঠিকই কবরে একটা তারা কবর দিচ্ছে একজনকে, মানে শুধু লাশ ছাড়া। খালেদা জিয়াকে যেমন লাশ ছাড়া কবর দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা লাশ ছাড়া তারা কবর দিচ্ছে এবং কবরের উপরে তার সাদা কাপড় তারা দিয়ে রাখছে। তো এটা হচ্ছে যে 12 তারিখের চক্রান্ত, যে তাদের কথা হলো গিয়া আমার কবর আগে তারা প্রস্তুত করে রাখছে আমাকে মারাবার। আমার কোনো দোষ নেই, আমি নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি এবং এটা কারণ বাংলাদেশের অস্তিত্বের জন্য, বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, বাংলাদেশকে বাঁচানোর জন্য এটা দরকার। এবং গ্রামের মানুষ 2 টাকা কুকুর টাকার জন্য এগুলো করতেছে এবং যে আওয়ামী লীগ বর্তমান দেউলিয়া হয়ে গেছে এবং তারা বাংলা ব্লকের হিসাবে তারা টিকে আছে।
বিএনপির রাজনীতি হচ্ছে একটা হিজলা তারেকের দ্বারা নিয়ন্ত্রিত, এবং হিজলা তারেক তার কোনো রাজনৈতিক দূরদর্শী নেই, এবং সে ভারতের মধ্যে বাংলাদেশে সে মাতবুরি করার চেষ্টা করতেছে দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে। তারপর 13 তারিখে কিন্তু সেই ষড়যন্ত্র করা হয়েছে, এবং 14 তারিখে কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে, এবং 14 তারিখে ষড়যন্ত্র করে তারপর কিন্তু 15 তারিখে ষড়যন্ত্র করা হয়েছে, 15 তারিখে সমান ষড়যন্ত্র করা হয়েছে। এবং প্রতিবারে কিন্তু আমি ছাদের উপর, তারপর ঘরে এসে, তারপর ইট নিয়ে, লাঠি নিয়ে, ইট নিয়ে কিন্তু আমার প্রস্তুত থাকতে হয়েছে এদের সাথে মারামারি করার জন্য। এবং আমার মুভমেন্টের কাছে, আমার শারীরিক ফিটনেসের কাছে এরা মানে আঘাতে সাহস পায়নি। এবং তারপর আরেকটা অপকর্ম তারা করছে, আমাদের যে এলাকার জঙ্গিকোটা, এই জঙ্গিকোটা থেকে তো এগুলো পুরাতন জঙ্গিকোটা, 2015 সালে জঙ্গিবাদের জঙ্গিকোটা, এবং এই জঙ্গিকোটাগুলো থেকে কিন্তু ছাত্র তথাকথিত ছাত্র যে আন্দোলন থেকে কিন্তু খুব বেশি মানুষ নেওয়া হয়নি। আউন্নাবাড়ি বলি আমরা, ওরা বেশি মানে লাঠি ছোটা নিয়ে মারামারি করে, ওখান থেকে একটা ছেলেকে নেওয়া হয়েছে, আওলাদ। ও ছিল ওই রংপুরে ঘোড়াঘাটে ছাত্রতার সমাবেশে ছিল, ওখানে মারামারি লাঠাহারিতে একজন ছিল, আওলাদ ছিল। এবং তারা কিন্তু আবার সেই চক্রান্ত করে আওলাদের মৃত্যুর কথা, আওলাদের বাপের মৃত্যুর কথা প্রচার করে আমাকে জানাজা দিতে চাইছে। এবং রাতে 10:30 সময় জানাজার সময় দিয়েছি, যে আমি আওলাদ তো আমার ছোটোবেলার বন্ধু, এবং আমি যদি ওর বাপের জানাজা যাই, ওখানে তারা মারামারি করে আমাকে হত্যার চেষ্টা করবে। তা আমি আল্লাহর রহমতে ওই সমস্ত ফাঁদে পাড়া দিই। কত নোংরা কাজ তারা করতেছে, ঢাকা থেকে এসে যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, সরাসরি পুলিশের মহোদয়, তারপরে সেনা কর্তাপ্রধান মহোদয়, সাংসদের মহোদয়, তারপর যে এই নুরা কুত্তাগুলি ইউনুসের মহোদয়, এই সমস্ত নোংরা কাজকর্ম হইতেছে। তারা আমাকে হত্যা করে নির্বাচন চিন্তা ভাবনা করে, তারা কিসের নির্বাচন করবে? নির্বাচনের তফসিল তারা ঘোষণা করতে পারে নাই। এবং তাজিয়া মিছিল নির্বাচনের তফসিল ঘোষণা করছে জামাত ইসলাম, যেটা আইনগত বা বৈধ। নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন তারা ঘোষণা করতে পারেনি, এটা আইনগতভাবে আটকে যাবে, আমি মামলা বিজয়ী হব, সে কারণে তারা এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। এবং এর মধ্যে ছিল 2টি সব বড় ষড়যন্ত্র ছিল। এবং প্রথম ষড়যন্ত্র ছিল 16 তারিখে, 16, 17, 18 তারিখের দিকে। তো এখানে পারিবারিক ষড়যন্ত্র আছে, আমার বিরুদ্ধে পারিবারিক ষড়যন্ত্র আছে। আমার পরিবারের বাপ মাকে তারা হাত করছে, কারণ সবাই যেহেতু জঙ্গিবাদে জড়া গেছে, বাংলাদেশে পুরাই গ্রামে জঙ্গিবাদে জড়া গেছে, এবং বাবা মা ওদের সঙ্গে না থাকলে আত্মরক্ষা করতে পারবে না, তো ওদের সঙ্গে থেকে তাল দেয় আর কি। আমার বিরুদ্ধে তাল দেয় মানে আমার বিরুদ্ধে অনেক সময় তারা কাজ করে, আমি তাদের চোখে চোখে রাখতে হয় যে তারা চালাই করে কোনো তাদেরকে সহায়তা করে কিনা। এবং 16, 17, 18 তারিখের দিকে আমার মা কিন্তু ঢাকা থাকে, সে বাড়িতে আসছিল। আমার ফুফাতো ভাই একটা আছে, ও ঘাতক, কুকিং গোড়াতে টাকা পয়সার জন্য এগুলো করে আর কি। তো আমার মাকে দেখে এরা বিয়েতে আসছে, ওদের বাড়িতে বিয়েতে। তো বিয়ের কথা শুনলে এরা বিয়ের মাধ্যমে চক্রান্ত করে, এরা মেয়েলি ফাঁদে আমাকে ফেলতে চাইছে। কারণ যে মিডিয়ার কয়েকটা মেয়ে আছে, যেমন তারপর যে বিএনপির একটা মেয়ে আছে ডলি ফারানা, তারপর ওই যে চলচ্চিত্রের কিছু মেয়ে আছে, এই সমস্ত সুন্দরী মেয়ে দিয়ে কিন্তু আমাকে প্রচুর ফাঁদ পাতানোর চেষ্টা করেছে, এবং তারা কিন্তু কোনোভাবে পারে নাই। এবং এই সমস্ত মেয়েগুলো কিন্তু আমার প্রতি দুর্বল ছিল, এবং তারা কিন্তু এই সমস্ত মেয়েগুলা দিয়ে কিন্তু তারা আমাকে তার সাথে মেয়েদের সাথে আমার প্রেমও তারা করতে দেয়, এবং বিয়ে তো দূরের কথা, এবং বিয়ের ষড়যন্ত্রটা করে। এবং ওদিন কিন্তু বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে। এবং আমার মা যখন আসছে ঢাকা থেকে, বলছে যে তার ফুফাতো ভাইদের বাড়িতে বিয়েতে আসছে, তাই আমি বুঝতে পারছি যে আমার বিরুদ্ধে আজকে হত্যা ষড়যন্ত্র হয়। তখন আমি রাগ করে কিন্তু ঢাকা চলে গেছি। ঢাকা যখন চলে যাই, তারপর যে মোল্লাঘাটে আমি একটা মহিলা আমাকে ফলো করছে, এবং মহিলাটা বোরকা পরা ছিল, এবং মহিলাটার ধরন দেখে মনে হয়েছে যে ধনিয়া এলাকায় আমি যেখানে থাকি ঢাকাতে, ওখানকার মানে মহিলা এমপি যে সানজিদা শর্মা না সানজিদা খাতুন, বেরিমা হিন্দু না মুসলিম আমি সঠিক যা বলতে পারবো না, তো ওর মতো মনে হয়েছে। এবং আমার পাশে ছিল একটা ছেলে, তাজিয়া মিছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যা যে তাজিয়া মিছিল ছিল, একটা হিন্দু ছেলে যে জামাতে যোগ দিছে, ও ছেলেটি ছিল। এই সমস্ত ছেলেমেয়েদের আমাকে ওখানে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি আল্লাহর রহমতে ওখান থেকে চলে গেছি ভয় না পেয়ে। তারপর ঢাকা চলে গেছি। ঢাকা যাওয়ার পর বাসে যখন উঠছি, ওখানে যে ডাকসুর যে মেয়ের আছে, যে এই ডাকসুর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি, যেখানে পড়াশোনা হয় না, ছাত্র নিয়োগ হয় না, যেখানে এখন বর্তমানে কুকিচিন জমিগোটা, বাংলা জমিগোটা দ্বারা নিয়ন্ত্রিত, এবং সব ডাকসুর মেয়েরা কিন্তু আমাকে ফলো করছে। এবং আমি যে বাসে উঠছি সেই বাসে প্রচুর মেয়েদের উঠানো হয়েছে। আমি সমস্ত মানে বোধহয় করে নিই। এবং তারা বললো যে মেট্রো রেল বন্ধ আছে এরকম। মেট্রো রেল তো বন্ধ হবে আমি জানি, কারণ মেট্রো রেল হচ্ছে উন্নয়নে শেয়ার কার্ড দেওয়া হয়েছে, এবং মেট্রো রেল তো ঠিকই বন্ধ। এবং আমি মনে করি না যে নুরা কুত্তা ইউনুস চালাই করে মেট্রো রেল বন্ধ করে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। কারণ ঢাকা শহরে আমি যখন যাই, এই বাংলা ভোগের
কুকিচিন জঙ্গি গোড়ার বিরুদ্ধে আমার তো সবসময় সতর্ক দৃষ্টি। এবং এই যে মেট্রো রেলে আমি নিজে চোখে দিকে আসছি কয়েকটা ভাঙ্গা, এই মেট্রো রেলে আমি নিজে চোখে দেখেছি কয়েকটা জায়গায় ভাঙ্গা ফাটল দেখা দিছে। এবং এই মেট্রো রেল বেশি দিন টিকবে না। এবং উন্নয়নের শেলকাট এবং উন্নয়নের যে ষড়যন্ত্র এবং উন্নয়ন যে তাজিয়া মিছিল এবং 2018 সালে উন্নয়নের নামে যে তাজিয়া মিছিলের নির্বাচন হয়েছে, সে নির্বাচন কিন্তু আবার তারা করতে চাইছিল। কিন্তু আল্লাহর রহমতে কিন্তু এই যে মেট্রো রেলে ফাটল দেখা দিয়েছে। এবং ভারত তো পারবে না, চীনও পারবে না, কারণ চীনও টাকা খায়। সুতরাং এটাও হবে না। এবং আমি তখন ঢাকা থেকে বাড়ি চলে আসছি এবং ফার্মগেট এলাকাতে বহুদিন পর গেছি। ফার্মগেট এলাকা দেখে যে রাস্তায় অনেক কিছু ফাঁকা, যার আগে ভারতে দালালি করতো এরা চলে গেছে, আর দালালি করে তারা বুঝতে পারছে আসল সত্য। ফোকাস যে জামাতের যে কোচিং সেন্টার, তারা ঢাকা বিষয়ে ষড়যন্ত্র করে ফোকাস বন্ধ রাখছে। তার চীনের যে কনসালটেন্সি ফার্ম এগুলা আগে ষড়যন্ত্র করতো, এগুলো এখন বন্ধ। তো অনেক পরিবর্তন দেখলাম। তো বাড়িতে আসার পর দেখি যে আবার তখন যে মোল্লাঘাটে মানে আমি যে ফেরিতে উঠছি, সেই ফেরিতে প্রচুর জামাতের ক্যাডার মানে মোটর বাইক সহ মানে উঠাই দেওয়া হয়েছে। এবং এগুলো দেখে আমার মেজাজ খারাপ হয়েছে। এবং আমি বলছি যে এই সমস্ত নোংরা যারা চোরাকারবারি করে, ভারতের চোরাকারবারি যারা করে মোটর বাইক, তারা বাণিজ্য করে, এই সমস্ত চোরাকারবারিদের কারণে বাংলাদেশের জঙ্গিবাদ বাড়তেছে, জুলাই গণহত্যা বাড়তেছে, দর্শন হত্যা, গুম বাড়তেছে, এই সমস্ত কারণে বাড়তেছে। এবং জামাতের ক্যাডার এগুলা তো চেন আমাকে, তাদেরকে কে পাঠাইছে ফলো করতে। আমি ইনডাইরেক্টলি বলেছি যে এই সমস্ত 15-20টা ওই মোটর বাইক দিয়ে আল্লাহর রহমতে মামলা আটকানো যাবে না। 200 থেকে 300 যদি মোটর বাইক নিয়ে আসে তারপর কাজ হবে না। কারণ তাজিয়া মিছিলে কিন্তু জামাত ইসলামের সক্রিয় অংশগ্রহণ ছিল বাংলা ব্লকের সাথে। বাংলা ব্লকের সাথে তাজিয়া মিছিলের জামাতের সক্রিয় অংশগ্রহণ ছিল জামাত ইসলাম বাংলা ব্লকের সদস্য, জঙ্গিটার সদস্য। তো আল্লাহর রহমতে আমি ঘরে চলে আসছি। এবং ঘরে চলে আসার সেই রাতে কিন্তু আমি খুবই সতর্ক ছিলাম। আমার মারপিটের মনোভাব ছিল, আমি খুব খারাপভাবে নিচ্ছি এগুলা। জামাতের কাজকর্ম, যে সানজিদা খাতুনের কাজকর্ম, তারপর যে এই সমস্ত ডাকসুর যে নোংরা মেয়েদের কাজকর্ম, আমি খুব খারাপভাবে নিয়েছি। এবং আমি ছাদের উপর অ্যালার্ট ছিলাম। এবং আমি রাতের 12টার দিকে তখন আমি একটা মোটর বাইক দেখছি যে আমার ঘরের সামনে তারা থামাইছি। থামানোর পরে আমি তাদেরকে সাউন্ড করে বুঝিয়ে দিচ্ছি যে আমি সতর্ক আছি, সজাগ আছি। তারপর কিছুক্ষণ পর তারা চলে গেছে। তারপর কিন্তু তারা আর তারপর রাতের 2টা-3টার দিকে ট্রাক আসছিল। ট্রাকে সম্ভবত মইটই ছিল, মইটই দিয়ে তারা ছাদে উঠতে পারে মারপিটের জন্য। কিন্তু ছাদের, তা আমি যদি ঘরে ঘুমায় থাকি, ছাদ দিয়ে উঠে তারা আবার নিচে নেমে আমাকে মারার চেষ্টা করবে। সিরিয়াল কিলাররা সাধারণত ইলেকট্রিক শর্ট দিয়ে মারার চেষ্টা করে, আবার চাকু টাকু তারা নিয়ে আসে, এই সমস্তভাবে তারা হত্যার চেষ্টা করে। তো তারপর যে রাতে 3টার দিকে পর্যন্ত যে এই যে বাড়ির এলাকার যে দালাল যারা আছে, বিএনপির দালাল যারা, এই যে খালেদাকে মৃত্যুর গুজব দেখায়, তারা ভারতকে সেনা ছাউনি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা সেনানিবাস বানায়, তারা যে নির্বাচনের চিন্তা ভাবনা করে, এই যে বাস্টার্ড বিএনপি এবং যে এই যে ভারত দালাল হয়ে গেছে। এবং এরা কিন্তু এই চৌরাস্তাতে, তারপর যে এই যে গোরস্থানের যে বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু এই যে এরকম মাহিন্দা টাইন্দা তারা করছে। এবং এগুলাতে কিন্তু এই যে ইয়ের মদত আছে, যে বসুন্ধরা গ্রুপে যে মদত, এরাও কিন্তু এগুলোতে টাকা পয়সা দেয়, চুরি করে। তারপর রাতে 4টা-3টা পর্যন্ত আমি সজাগ ছিলাম। এবং তারপর কিন্তু ঘরে আর কেউ প্রবেশ করতে পারে নাই। এবং ট্রাক চলে গেছে। এবং হয়তো একটা কার দেখছিলাম যে ঢাকা থেকে আসছে, এই ধরনের গাড়িটা আমি এখান তো দেখি না, বা আমাদের এলাকাতে এই ধরনের গাড়ি নাই, টয়োটা কার। এবং এটা সম্ভবত কোনো এরকম বাংলা বগট কুজিনে গাড়ি হবে, তারা পার্ক করছিল। আমি বলার পর তারা চলে গেছে। এবং তারপর সবচেয়ে বড় চক্রান্ত হয়েছে কিন্তু গতকাল রাতে। এবং গতকাল রাতে কিন্তু এরকম যে আমার মাকে আবার ঢাকাতে নিয়ে আসলাম ফুফাতো ভাই, যে ঘরের মধ্যে যে জমি জমা কিনবে, জমি জমার চাবি গাড়ি নেওয়ার জন্য এরকম মানে নোংরা। আমি ভালোভাবে নিয়ে নিই। আমি ভাবছি যে এই ছেলেটা তো খারাপ, জঙ্গি ওরা সব লোক, কুকিচিনের লোক, ছেলেটা বড় ভাই খারাপ, বাংলা লোকের ভাই, এসব করে তার টাকা পয়সা উপার্জন করে। এবং নিচু নিচু ফ্যামিলি, এগুলো আমার আত্মীয়স্বজন হইলো, এরা মানে খারাপ হয়ে গেছে, টাকা পয়সা ধান্দা করে এগুলা। এক ভাই বিএনপি, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই জামাত করে, এগুলা করে তারা এলাকাতে নোংরামো করে। তো ওদিন এবং সকালবেলাও কিন্তু 2-4 জায়গায় গ্যাঞ্জাম করছে। এবং আমি যেখান দিয়ে বের হই ওই রাস্তাটা তারা বন্ধ করে দিছে, এবং আমি যদি বের না হইতে পারি। তারপর আমি নিজেও আরও কয়েকটা গেট বন্ধ করে দিছি এর আগে, যে আমাকে ওই রাস্তায় না যেতে দিতে আমি এদিক দিয়ে যাবো না, আমি ঘরে থাকবো। আমার আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা কেউ করতে হবে না। আমার 2 হাতের বাহু যথেষ্ট, ইনশাল্লাহ। আমার হাত পায়ের সামনে গত 10 বছর কেউ দাঁড়াতে পারেনি, এবং আল্লাহর রহমতে পারবে না। এবং এই গতকাল রাতে ছিল সবচেয়ে বড় চক্রান্ত। এবং
আমি বুঝতে পারছি যে চক্রান্ত শুরু হয়ে গেছে সন্ধ্যা 7টা-8টার দিক থেকেই। আমি 7টা বাজে আমি ব্যায়াম ট্যায়াম করার জন্য শর্ট প্যান্ট পরে আমি চৌরাস্তা পর্যন্ত, তারপর ওদিকে যে খেলার মাঠ পর্যন্ত আমি দেখে আসছি যে ওখানে জামাত ইসলামের যে জামাত কুত্তা ইসলাম, যেটা যে হিন্দুদের সাথে হিন্দু কুত্তা ইসলাম, জামাতের যে আমির কুত্তার চেয়ে খারাপ, তাজিয়া মিছিলে বাংলাদেশের পানি শূন্য করে গঙ্গার ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করে বাংলা রক্তাক্ত করে যে এই যে তাজিয়া মিছিল এবং যে জঙ্গিবাদী জামাতের যে মদত এবং ভারতের দালাল হিসাবে বা জামাতের যে ক্ষমতার লিপসা, এই জামাতের দেখতে পাইছি আমি চৌরাস্তাতে। জামাতের যে দালাল আছে, এলাকার জমির দালাল, জামাতের সমাবেশটা দেখতে আমি দেখে আসছি আর কি। এবং তখন 7টা-8টা বাজে এবং 10টার দিকে কিন্তু 8, 9টা, 10টার দিকে কিন্তু প্রচুর মানুষ দেখছি আমার বাড়ির আশেপাশে তারা ভ্রমণ করছে। জমি গোড়ার লোক এগুলা গত 10 বছর দালালি করে, কাজ নাই কিছু না, সাদা ধুতি পরে সাদা পরে মানে ভাব দেখায় যে এরা মানে সাদা পোশাক পরে কি দেখায়, সাদা ধুতি যে হিন্দুত্বের প্রতীক, সাদা ধুতি হিন্দুরা পরে। তো হিন্দুরা মানুষের ঘরে ঘরে যে মানুষ মারে, এটা তো 5ই আগস্টের পর থেকে নেই, এটা আরও আগে থেকেই। মুদি কুত্তা যে মানুষ জঙ্গিবাদের যে মূল চক্রান্তের মুদি কুকুর, এবং মুদি কুকুর আইগনে জুলাই গণা হত্যা হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে, করোনা ভাইরাস হচ্ছে, এগুলো হচ্ছে মুদি কুকুর আইগন হয়েছে। এবং মুদি কুকুরের দালালরা এগুলা সব এরকম আলখাল্লা গায়ে পরে এগুলো হাঁটাহাঁটি করে 9টা-10টার দিকেই। তারপর আমি ছাদে ছিলাম, তারপর 11টার দিকে একটা ছেলে মানে সারাক্ষণ ছাদের উপর লাইট মারতো, সারাক্ষণ ছাদের উপর লাইট মারতো। ছেলেটা আমি চিনতে পারিনি, আমি নিচে নামিনি, কারণ বললাম না যে দুই চাচা প্রধান গেট বন্ধ করে দিছে এবং এটা আমাকে হত্যা ষড়যন্ত্রই। এবং প্রধান গেট বন্ধ করেছে, আমি পরে অন্য গেট আমি লাগা রাখছি, আমি আর কি বের হইনি। আমি অন্যদিন হলে বের হয়ে দেখতাম যে লাইট কে মারতেছে। 1 ঘন্টার মতো লাইট মারছে, যতবার লাইট মারছে ততবার আমি সাউন্ড করছি, যতবার লাইট মারছে ততবার আমি সাউন্ড করছি যে লাইট মারবি তো সাউন্ড করবো, আমি দেখতে হবে যে কে লাইট মারতেছে, ছাদের উপর লাইট মারবে কেন। 11টার দিকে 11টা থেকে 12টা আমার লাইট মারছে। এবং ওই সময় কিন্তু ওই যে দু একটা ঘাতক আছে, ঘাতকদের মধ্যে একটা যে সিরিয়াল কিলার ঘাতক যারা, এরা একটা ছেলে আশেপাশে আনাগোনা করছে, ছেলেটা ভালো মনে হয়, বহিরাগত মনে হয়েছে, এবং সিরিয়াল কিলার তো বহিরাগতই হয়। তো 12টার মধ্যে চলে গেছে। আমি 12টার দিকে ছাদ থেকে নেমে এসে আমি করছি, ছাদ থেকে নেমে এসে আমি ঘরে বসে আমি কিছুটা চোখ লাগাইছি। চোখ যখন লাগাইছি তখন কিন্তু মানে আমার হয়ে গেছে যে আমি স্বপ্নে একটু খারাপ দেখছি, আমি খারাপ দেখে আমি উঠে গেছি। একটু পরে উঠছি, আমি অত বেশি মূল্য দিই নেই। উঠে দেখি যে একটা অ্যাম্বুলেন্স সহ কিন্তু ঘাতকরা দাঁড়া আছে আমার মেইন গেটের সামনে। মেইন গেট থেকে একটু দূরে একটা অ্যাম্বুলেন্স 4-5টা ঘাতক, মানে এগুলা বাংলা পকেট কুকিচিং জামাত ইসলামের যে কুখ্যাত দালাল, যেগুলা ভারতের চোরা কারবারি করে, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে, এরকম আর কি। তো পাশের বাড়ি থেকে মদ দিতেছে, কথাবার্তা বলতেছে। তো বুঝলাম এসব ভারতের সাথে এখানে পরিচয়। তারপর দুই চাচা কিন্তু ওদিন আমার সাথে খুব রাতের বেলা, হ্যাঁ ওই 12টার দিকে তারা কিন্তু আমার সাথে খুব বন্ধুত্ব করতেছে। রাতের বেলা দুই চাচা ঘুমায় না কেন, এই দুই চাচা তাদের বউ বিক্রি করে খাইছে জঙ্গি গোড়া হিসাবে, তাদের দুই ছেলেকে বিয়ে জাপান পাঠাইছে, এবং তাদের দুই চাচার আরেক চাচার দুই ছেলেকে তারা বিদেশে চাকরি এবং টাকা পয়সা উপার্জন ব্যবস্থা করেছে, জঙ্গি গোড়া করে, ভারতের সাথে করে, আওয়ামী লীগ সাথে করে, বিএনপির সঙ্গে আঘাত করে তারা এগুলো করছে। এই জন্য তারা আমাকে হত্যা ষড়যন্ত্র করে। এবং দুই চাচা কিন্তু আমার সাথে বহুত বন্ধুত্ব হচ্ছে, যে দরজা খুলতাম, দরজা খুলে আমরা আসি। ওদের কথা দরজা খুলে আসলে দরজা খুলে তার করবে, আরো মানুষ নিয়ে এসে দরজা বন্ধ করে আমি মারবে তারা, এরকম প্ল্যান আর কি। তো আল্লাহর রহমতে আমি এদেরকে বলছি যে চলে যান। রাতের বেলা আমি যেহেতু ফ্রিল্যান্সার, যেহেতু রাতের বেলা ফ্রিল্যান্সিং কাজ টাজ করতে হয়, আমার পড়াশোনা করতে হয়, আমি সব থেকে আপনার সব থেকে মানুষ সন্দেহ করবে, এরকম বলার পর তারা যায় না। রাতের 12টা 2টা 3টা পর্যন্ত তারা চেষ্টা করছে। মানে ঘাতক যে শাহজাহান এবং জাকির, যে ঘাতক, বাড়ির ঘাতক, তারা আমার আব্বাকে পর্যন্ত টাকাটাই করে, পারিবারিক ষড়যন্ত্র করে যে আপনারা আমার সঙ্গে আসুন এবং ওকে মেরে নির্বাচনে সফলতা করবে, নুরা কুত্তাগুলি ইউনূস সরকারের মধ্যে, এবং তারা টাকা পয়সা খাবে। ইউনূস আমার নির্বাচন তো বাংলাদেশে বিক্রি, এটা তার চিন্তা ভাবনা করে না, তারা খাওয়ার চিন্তা ভাবনা করে। কারণ না খাইতে পারলে তাদের তো হবে না, তারা খাওয়ার ধান্দা করে। সমস্ত সস্তা লোক যারা গ্রামের সস্তা লোক, এগুলো খাওয়ার জন্য জমি গোটা সদস্য হয়েছে। এবং এগুলাতে কিন্তু মদত দিচ্ছে আমাদের শাহজালাল ইউনিভার্সিটি, যে কুখ্যাত শাহজালাল ইউনিভার্সিটি, যে এই যে কেমিক্যাল ডিপার্টমেন্ট, যাদের মানে রাজনৈতিক দর্শন নাই, যারা একেবারে নিম্ন শ্রেণীর, আজকে একটা সস্তা একটা ডিপার্টমেন্ট খুলে বসে আছে, যারা আগে যখন ভালো ছিল এখন তো জঙ্গি গোটা জড়িত খারাপ হয়ে গেছে। এবং সেখানে শাহজাহান ওসমান কুখ্যাত লোক ওখানে গিয়ে অবাধে যৌন উপকর্ম করে এবং আকাম কুয়াম করে ওখানে একটা পরিচালনা বানাইছে। এই শাহজালাল ইউনিভার্সিটির মদত ছিল, তারপর ডাকসুর মদত ছিল, এবং এই ঘাতকরা ছিল ওখানে 12টার থেকে। এবং আমি ছাদের উপর গিয়ে কিন্তু আমি সাউন্ড করছি, অ্যাম্বুলেন্স এবং কারা এগুলা
কি এদের এদের পরিচয় কি, তারপর তারা চলে গেছে, হাতে হাতে চলে গেছে, অ্যাম্বুলেন্সে আসা, অ্যাম্বুলেন্স চালাইছে আর এই ছেলেগুলা চলে গেছে কিন্তু। এবার উল্লেখ্য যে আমার করোনা ভাইরাস সময় কিন্তু আমাকে একবার অপহরণ করার চেষ্টা করেছে, বাংলা প্রোগ্রামে অপহরণ করছে, তখন কিন্তু আমার বাবা মা কিন্তু আমাকে তুলেছিল এবং সেটা ছিল কিন্তু আমাকে পাগল বানায় ওদের নির্বাচনী মামলা জিতার পায়তারা আর কি, যে মানসিক হাসপাতাল থেকে পাগল বানাবে। কিন্তু আমি কিন্তু তখন কিন্তু অত গুরুত্ব দিই না, যেহেতু পাগলা গাড়াতে নিয়ে গেছে, এটা তো এখন কিন্তু মারার ষড়যন্ত্র ছিল। তারপর আমার বাবাকে আমি চুকিয়ে রাখছি চাচা যাতে ফোন না করতে পারে। এবং আমার ছোটো চাচির যে বউ, এটা কিন্তু সিরিয়াল ঘাতক, এবং এই মহিলা ছোটোবেলায় আমার কিন্তু সেক্সুয়াল ফাঁদ পাচ্ছিল খুব, যখন ছোটো ছিলাম, এবং ওটা বিক্রি করে আমার চাচা খায়। যে কত বড় চক্রান্ত, যে ছোটো চাচি ছোটোবেলায় যে গ্রামের মহিলারা যে ছেলেদের সাথে যে যৌন উপকর্ম সেক্সুয়াল ফাঁদ পাতে, ওটা আমার সাথে করছিল, ওটা বিক্রি করে খাইতেছে চাচায়। কত নোংরা এই চাচা, ছোটো চাচা, এবং এই যে মেজর চাচা, যে কত নোংরা এরা। মানে এই মহিলাটা, মানে এই চাচিটা খারাপ, এবং চাচিটা কিন্তু রাতে 2টার সময় কিন্তু উকি দিচ্ছে আব্বার করে, আব্বার সঙ্গে কথা বলতে চাইছে আমার দরজা খোলার জন্য। এবং আমি কিন্তু জিজ্ঞেস করছি ভাই সাহেবকে, এই যে মহিলা, এই চাচিটা, ছোটো চাচিটা, আল্লাহ আল্লাহ মাফ করুক, এদেরকে আমি চিনে ফেলছি, এবং আল্লাহর রহমতে এদের কিন্তু আমি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসির আদেশ করব, এবং আদালত যেটা রায় দিবে আমি সেটাই হবে ইনশাল্লাহ। এবং রাতের 12টা পর্যন্ত, 3টা পর্যন্ত এরকম তারা করছে, মানে দরজা ছাদের উপর আসছে, 2 ছাদের উপর আসছে, এবং বিভিন্ন পয়েন্টে তারা মানুষ সেট করছে। আমি যদি দোয়া করতে পালা যাই, তারা ধরবে আমাকে, মানে মুরগি যেমনি ধরে ও আমাকে ধরবে। কত বড় সাহস, চিন্তা করছেন? আমার ফিটনেস সামনে আসতে পারে না, আমার 2 হাতের সামনে দাঁড়াতে পারে না, আমার পায়ের দাঁড়াতে পারে না। ছেলেবেলে এখানে গ্রামের ছেলেবেলে উল্টাপাল্টা এগুলা নোংরা ছেলেবেলে এগুলো জায়গায় পয়েন্ট দাঁড় করেছে এত রাতে 12টার পরে। এই চাচা, মেয় চাচা ঘাতক, যে সিরাজদিগান থানা পুলিশের সঙ্গে সে আতাত। তো আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করছে। গতকাল রাতেও আমার কিছু হয় নাই, কারণ আমি কিন্তু প্রধান ফটিকের সামনে কিন্তু আমি অবস্থান নিয়েছিলাম লাঠি সোটা নিয়ে, এবং আমার যে ব্যায়ামের যে যন্ত্রপাতি আছে, ব্যায়ামের যন্ত্রপাতি নিয়ে আমি অবস্থান নিয়েছিলাম। তারপর আমার ব্যবসায়িকে কাজে যে জিনিস ব্যবহার করার চেষ্টা করি, ওগুলো আমি সঙ্গে রাখছি, যে ইটি, লোহা টোহা, তারপর এই যে কাজ টাচ, এগুলো আমি রাখছি, যে এমনি হয়ে তাদেরকে বাধা দিব। তারা আসে নাই, গতকাল রাতেও বেঁচে গেছি। তা আল্লাহর রহমতে এই জঙ্গি গোটাগুলা গত 10 বছর সৃষ্টি হয়েছে। তেজগাঁতের জঙ্গি গোটা সৃষ্টি হয়েছে, দুনিয়াতে জঙ্গি গোটা সৃষ্টি হয়েছে, খাসুর বালচুর জঙ্গি গোটা সৃষ্টি হয়েছে, এবং তেজগাঁও থানার পুলিশ, যাত্রাবাড়ি থানার পুলিশ, এবং সিরাজদিখান থানার পুলিশ, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এই সমস্ত করতেছে। তাদের তাদের কুচিন্তা, কারণ তারা জানে যে মামলা জিততে পারবে না, মামলা করলে আমি জিতে যাবো, এবং তাদের কিছু করার তারা এগুলো করতেছে। আল্লাহ পাক এদের কাছ থেকে আমাকে মাফ করুক, বাংলাদেশে মাফ করুক। এবং আমি তো আগেই বলছি যে গত 10 বছরে ভারত বাংলাদেশের চারবার দখল করার চেষ্টা করছে, জঙ্গিবাদের সময়, করোনা ভাইরাসের সময়, তারপর 2014-24 সালের নির্বাচনের পরে, তারপর ছাত্র আন্দোলনের সময়, এবং সবসময় কিন্তু আমাকে শিয়াল হত্যা ষড়যন্ত্র ছিল, এবং আমাকে হত্যা করতে পারলে কিন্তু তাদের লক্ষ্য হাসিল হতো, কারণ জঙ্গিবাদের সাক্ষী একমাত্র আমি ছিলাম, এবং আমার পক্ষে কিন্তু কেউ ছিল না, এবং সবাই কিন্তু ভয়ে, প্রাণের ভয়ে কিংবা টাকার লোভে পড়ে কিন্তু তারা জঙ্গিবাদে জড়াই গেছে। ভারতের পক্ষে চলে গেছে, আওয়ামী লীগের পক্ষে চলে গেছে, ভয়বিহীন পক্ষে চলে গেছে। এবং কারণ যেহেতু সবগুলা দল মিলে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করতেছে, সেখানে কিন্তু মানুষ কিন্তু ওই সমস্ত রাজনৈতিক দলগুলোর পক্ষে চলে গেছে। আমি একমাত্র আল্লাহর রহমতে, আমার বিরুদ্ধে যে মামলা ছিল, এবং আমি কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছি, এবং আমাকে শতবার হত্যার চেষ্টা করে আল্লাহর রহমতে আমাকে মারতে পারি। তো দোয়া করবেন, নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার মামলা কিন্তু নির্দিষ্ট সময় হবে। এবং আমি বলছি যে মার্চের 12 তারিখ পর্যন্ত দেশে জরুরি অবস্থা জারি করতে, দেশে কিছুই নেই। দেশে হাসিনাকে ফাঁসি দিতেছে, হাসিনা কিছু বল না, খালেদাকে মৃত্যু দেখাইতেছে, খালেদা কিছু বল না। জামাত ইসলাম এবং তাজিয়া মিছিল নির্বাচনের তফসিল ঘোষণা করে, যাতে জামাতে নির্বাচন করার কোনো অধিকার নাই, নির্বাচন কমিশন সব কিছু কিন্তু উল্টাপাল্টা। তো আল্লাহ পাক এই সমস্ত উল্টাপাল্টা থেকে মাফ করুক, এবং সংবিধান সংস্করণ, নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার সঠিক জমা হয় সেই তৌফিক দান করুক, আমিন। আল্লাহু আকবার।